শুভেন্দু অধিকারী গতকাল রাজভবনের সময় নিয়ে রাজভবনের কাছ থেকে সময় পেয়ে ঘর ছাড়া এবং আক্রান্তদের নিয়ে যেতে গিয়েছিলেন রাজভবন। ঘর ছাড়া এবং আক্রান্ত এমন দুটো শব্দ আপনি গণতান্ত্রিক পরিসরে এই ভারতের অন্য কোনো রাজ্যে আর খুঁজে পাবেন না। এটা একমাত্র পশ্চিমবঙ্গে খুঁজে পাওয়া যায়। প্রত্যেক বছর নির্বাচনের পর, প্রত্যেকটি নির্বাচনের পর এর সংখ্যা বাড়ে। নির্বাচন কাছে এলে একটু কমে আসে পুলিশ এবং নির্বাচন কমিশনের তৎপরতা বাড়ে বলে, যদিও সেটা পঞ্চায়েত বা পুরসভা নির্বাচন হলে হয় না। একমাত্র জাতীয় নির্বাচন কমিশন পরিচালিত কোনো নির্বাচন যদি হয়, অর্থাৎ বিধানসভা বা লোকসভা নির্বাচন, তখন এই সংখ্যা একটু কমে। আবার নির্বাচন মিটে গেলে সংখ্যা হু করে বাড়তে থাকে। তার কারণ এ রাজ্যের শাসক দল মনে করে যে তারা 34, 22, 29 যে আসনটাই পাক না কেন, ওটা পাওয়া মানে এই রাজ্যের মানুষ তাদেরকে খুন, জখম, বাড়ি পোড়ানো, অগ্নিসংযোগ, লুটপাট, এমনকি প্রতিপক্ষের সমর্থকদের, প্রতিপক্ষ অর্থাৎ বিরোধী রাজনৈতিক দল, এক্ষেত্রে বিজেপি, বাম, কংগ্রেস, যে কেউ হতে পারে, আইএসএফও হতে পারে, তাদেরকে এমনকি কুপিয়ে মারার অধিকারটাও দিয়ে দিয়েছেন। তার কারণ তারা ভোটে জিতেছে। এত ভোট পেয়েছি দেখছেন না, এত ভোট পেয়েছি শুনছেন না, এত ভোট পেয়েছি। এবার বিরোধীরা চুপ করে থাকুন, না থাকলে ঘরপুড়ি দেবো, ক্ষেতের ফসল নষ্ট করে দেবো, পাকা ফসল ক্ষেত থেকে তুলে নিয়ে মাঠে যেতে দেবো না, বা মাঠ থেকে বাড়ি যেতে দেবো না, বাড়িতে নিয়ে গেলে বাজারে যেতে দেবো না। আর এই সব কিছুর পরেও যদি এখনও বিজেপি, সিপিএম, কংগ্রেস বা কোনো রাজনৈতিক বিরোধিতা করার ইচ্ছা থাকে, তাহলে প্রাণে মেরে দেবো। তো এই হেন ঘর ছাড়া আক্রান্তদের সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী গতকাল রাজভবনে গিয়েছিলেন। রাজভবনের কাছ থেকে আগাম সময় এবং অনুমতি নিয়ে, কিন্তু কোনো এক অজানা কারণে কলকাতার পুলিশ রাজভবনে ঢোকার অনেক আগে ট্যারিকেড করে তাকে আটকে দিয়েছিল। ঠিক সেই পুলিশ যে লজ্জা শরমের মাথা খেয়ে ওই রাজভবনের লাগোয়া অঞ্চলে 144 ধারা জারি থাকাকালীন, যা সারা বছর থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কী সব কাজের পাওনা টাকা 100 দিনের কাজটা যে পাওনা টাকার জন্য দাবি জানাতে একবারে রাজভবনের ঠিক উল্টো দিকে, গেটের উল্টো দিকে ফুটপাথ জুড়ে লাগাতার ধর্নায় বসে থাকতে দিয়েছিল। 144 ধারার জারি করবার যে নোটিফিকেশনটি থাকে সেটা প্রত্যাহার না করে, মানে 144ও আছে, দলবল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, কিন্তু রাজভবনের অনুমতি আছে, অথচ শুভেন্দু অধিকারী যাওয়ার অনুমতি নেই। ঠিক এমন অবস্থায় আজকে আদালত থেকে শুভেন্দু অধিকারীকে রাজভবনে যাওয়ার অনুমতিটি জোগাড় করে নিয়ে আসতে হয়েছে। প্রশ্নটা ঠিক এখানে, এ রাজ্যের দলদাস পুলিশ কি তার দলদাসত্বের চূড়ান্ত সীমায় পৌঁছেছে যে রাজ্যপালকে বা রাজভবনকেও কার্যত কবজা করার দিকে হাঁটছে? দেশে আছেন না পাকিস্তানে, বোঝা দায়। আসবো আজকের বিতর্কে, তার আগে আজকে বিশেষ প্রতিবেদন। বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজভবনকে কার্যত দুর্গ বানিয়ে আটকানো হয় শুভেন্দু অধিকারীকে। সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্য জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না। আমার মনে হয় 77 সালে এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি। আপনি পারেন না এইভাবে আপনার পুলিশকে ব্যবহার করতে। এই লড়াই আরো তীব্র হবে। রাজ্যপালের অনুমতি থাকা সত্ত্বেও কেন বাধা দেওয়া হলো শুভেন্দুকে? পুলিশের তরফে দেওয়া হয় 144 ধারার যুক্তি, যদিও তা ধোপে টিকল না আদালতে। হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে যেতে আর কোনো বাধা রইল না শুভেন্দু অধিকারীর। 144 ধারার যুক্তিতে আটকানো হয় শুভেন্দুকে, অথচ এই রাজভবনের সামনে লাগাতার ধর্নায় বসেছিলেন অভিষেক ব্যানার্জি। তখন কোথায় ছিল 144 ধারা? বিরোধী দলনেতা রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন, রাজ্যপাল দেখা করার জন্য প্রস্তুত, অথচ বিরোধী দলনেতাকে ঢুকতে দেওয়া হবে না। না, অত্যন্ত নির্লজ্জ একটা সরকার। পুলিশ লেঠেলে পরিণত হয়েছে। হ্যাঁ, পুলিশ নিজেই আইন মানছে না। যাদের আইন রক্ষা করার কাজ ছিল তারা নিজেরাই স্বতঃপ্রণোদিতভাবে আইন ভাঙছে। ভোট পরবর্তী হিংসায় বারবার আক্রান্ত হয়েছে বিরোধীরা, কাঠগড়ায় শাসক দল তৃণমূল। তাহলে কি আক্রান্তদের আওয়াজ যাতে রাজ্যপালের কাছে না পৌঁছতে পারে তাই বাধা পুলিশের? তৃণমূলের রাজত্বে দলদাসত্বের সব সীমা ছাড়িয়েছে রাজ্যের পুলিশ। রিপাবলিক বাংলা। আমি যে প্রশ্ন নিয়ে আজকে বিতর্ক শুরু করব, আবার সেই প্রশ্ন শুরুতেই আমার
আজকের অগ্নিবাণ। 29 পাওয়া তৃণমূলে শুভেন্দুকে কেন ভয়? এত আসন পেয়ে গেছেন, এত ভোট পেয়ে গেছেন, কথায় কথায় কোনো কথা তুলতে গেলেই বলেন দেখছেন না মানুষ আমাদের এত ভোট দিয়েছে, দেখছেন না মানুষ আমাদের এত আসন দিয়েছে, দেখলেন না আমরা 29টা সিট পেয়েছি। 29টা সিট পাওয়া একটা দলের একজন বিরোধী দলনেতা কয়েকজন মানুষকে নিয়ে রাজভবনে যাবেন, তাতে তো ভয় কিছু, পুলিশ লাগিয়ে আটকাতে হয়। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন, আমার একেবারে ডান দিক থেকে পঙ্কজ কুমার রায় বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন কেয়া ঘোষ বিজেপির অপর মুখপাত্র, সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াই অধ্যাপক, আমার সঙ্গে আমার বাঁদিকে রয়েছেন অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা, এবং তারপরে পরপর দুই আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায় এবং রাধামোহন রায়, দুজনেই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। আমি সবার আগে অরিন্দমবাবু আজকে আপনার কাছে আসব। রাজভবনের এই অঞ্চলটা, এই আশপাশটা, এখানে কি এমন থাকতে পারে, কি এমন থাকে যার জন্য এটাকে কেন্দ্র করে এত বিতর্ক? প্রথমে বুঝি 144 ধারা কতটা অঞ্চল জুড়ে থাকে, থাকলে পরে সেখানে কি কি করা যায়, তারপরে বোঝার চেষ্টা করব যে রাজভবনের অনুমতি থাকলে এই 144 ধারা থাকা অবস্থায় রাজভবনে কতজনকে সঙ্গে নিয়ে ঢোকা যায় বা আদৌ ঢোকা যায় কিনা। অরিন্দমবাবু, গতকালকে যে নিউজটা আমি যখন দেখলাম আমি স্তম্ভিত হয়ে গেলাম। আই ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড ক্যাপটিভেটেড। কেন আপনাকে বলছি, আমরা কথা বলি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, আমরা বলি ফেডারেল স্টেট, বাংলা কথা হচ্ছে মৈত্রীর আবদ্ধে আমাদের দেশ। আপনারা জানেন যে স্টেট গভর্নমেন্টই বলুন সেন্ট্রাল গভর্নমেন্টই বলুন, যত মন্ত্রী যখন ওথ নেয় সেখানে কিন্তু একটা কথা লাগে যে সংবিধানকে মান্যতা দিয়ে। আমরা এটাও জানি যে প্রিন্সিপাল কাস্টোডিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে সুপ্রিম কোর্ট, তারপরে স্টেটের হচ্ছে গভর্নর, এবং তিনি প্রশাসনিক প্রধান, উনি পারমিশন দিয়েছেন। আমার একটা প্রশ্ন, যদি পারমিশন দেয় 140 গভর্নমেন্ট থেকে, পুলিশ যদি মনে করে থাকে দেয়ার ইজ সিরিয়াস অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ পিস, করতে পারে, কিন্তু ইনঅ্যাকশন হলে সিপি আছে, হাইকোর্ট আছে। কিন্তু আমার প্রশ্ন একটা অনির্বাণবাবু আপনার কাছে, আপনি যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বললেন সেম জিনিস 144 থাকে, উনি করলেন কি করে? তার আগে আপনি আমাকে বলুন তো, এই যে গঙ্গাসাগর মেলা হয়, শত শত মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে দিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ির সামনে দিয়ে আসে, কালীঘাটে আসে, তারা হাইকোর্টে যায়, আজকে গভর্নর হাউসের সামনে, কারণ আপনি জানেন যে 144 গভর্নর হাউসের সামনে হাইকোর্ট থাকে, নবান্নর সামনে থাকে, চিফ মিনিস্টারের সামনে থাকে। আচ্ছা, তারা যখন যায় তারা তো একটা পবিত্র মানসিকতা নিয়ে যাচ্ছে, এখানে তো গিয়েছিল তারা টু এক্সপ্রেস দেয়ার গ্রিভেন্সেস, দুঃখের জন্য কোনো জায়গায় না পেয়ে আজকে যখন নাকি গভর্নর সাহেবের কাছে সেখানে আটকানো হয়েছে। হাইকোর্ট যে আজকে নির্দেশটা দিল, আচ্ছা আমিও নিজেও তো আজকে স্তম্ভিত হয়ে যাচ্ছি যে ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে আমরা সমস্ত জায়গা ফাটিয়ে দিচ্ছি। তাহলে আমরা আজকে যদি আমাদের মৌলিক অধিকার, যেটা 12 থেকে 35 পর্যন্ত মৌলিক অধিকার, সেই অধিকারে আপনাকে স্পষ্ট বলা আছে 1919 ABC যে আপনি অ্যাসেম্বল হতে পারেন, যেতে পারেন ভারতের যে কোনো জায়গায়, আপনাকে মেনটেন করতে হবে যে আপনি যাতে আর্মস অ্যামুনিশন। আচ্ছা, যারা কালকে যাচ্ছিল এই মেয়েগুলো বা এই অসহায় মানুষগুলো কি আর্মস অ্যামুনিশন নিয়ে বা ওখানে গেলে অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ পিস হতে পারে? না, আমি একটু অনির্বাণের কাছ থেকে সেটা বোঝার চেষ্টা করি। অনির্বাণ, এইরকমভাবে আটকানোর চেষ্টা কখনোই রাজ্যে হয়নি তা কিন্তু নয়, সেটা বললে নিতান্ত সত্যের অপলাপ হবে বা মিথ্যা বলা হবে, শুধু সত্যের অপলাপ। মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে আটকাতে সিপিএমকে প্রচুর দেখেছে, কিন্তু সেখানেই প্রশ্ন, মমতাকে সিপিএম ভয় পেত, শুভেন্দুকে তৃণমূল ভয় পায় কেন? 29 পাওয়া তৃণমূল ভয় পায় কেন? রাজনৈতিক প্রশ্নের রাজনৈতিক উত্তর হলো যে শুভেন্দুবাবু বিজেপিতে যাওয়ার পর 200 পার করা স্বপ্ন দেখা বিজেপি 77-এ আটকে যায়, আবার লোকসভায় 18 পাওয়া বিজেপি 12-এ নেমে আসে। এবং ঠিক যেভাবে আমি একবার আপনাকে জাস্ট একটু মনে করে দিচ্ছি, আলাদা দল করার পর মমতা বন্দ্যোপাধ্যায় 7-8 থেকে উঠে 2004-এ 1-এ নেমে আসেন, 30-এ নেমে আসে তার বিধায়ক সংখ্যা, কিন্তু তারপরেও 2006, 7, 29টা বিধায়ক দয়া করে বিরোধী দল নেতা দিয়েছি, মমতা একা পার্লামেন্টে একজন সাংসদ, তারপরেও কোথাও যেতে গেলে সিপিএম 144 ধারা করে দিত, না থাকলেও গাড়িটা আটকে দিত। আমি তো এই একই ভয় আপনাদের চোখে দেখতে পাচ্ছি, কিচ্ছু নেই। শুভেন্দু অধিকারী এত ব্যর্থ, এত পরিত্যক্ত একজন নেতা, 12টা মাত্র আসন পেয়েছে বিজেপি, আপনারা 29, আটকাচ্ছেন কেন? সেই জায়গাতে আপনাকে বলছি, রাজনৈতিক কারণে ভয় পাওয়ার থেকে এই পদক্ষেপের যে তুলনা আপনি টানলেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নতুন দল গড়েছিলেন বা তুলনামূলক নতুন দল ছিল, তারা কোনো জায়গাতেই রাষ্ট্রের ক্ষমতায় ছিল না। বিজেপি রাষ্ট্রের ক্ষমতায় আজ প্রায় 10 বছরের বেশি সময় ধরে রয়েছে, যার ফলে দুটোর মধ্যে তুলনা একেবারেই চলে না। গোটা রাষ্ট্রশক্তিকে পেছনে নিয়েও শুভেন্দুবাবুর আপনারা বিভিন্ন সময় নির্বাচনের বাইট দেখিয়েছেন যে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি কিউআরটি টিম পাঠিয়ে দেবো, আমি পাঠিয়ে দেবো।
নির্বাচন কমিশন নয়, আমি পাঠিয়ে দেবো, কেন্দ্রীয় বাহিনী আছে, চামড়া গুটিয়ে দেবো, এইসব অনেক কিছু আমরা শুনেছি। তারপরে দেখা গেল নিজেই কিরকম একটা গুটিয়ে টুটিয়ে গেছেন এখন, যে কারণে সেই সময়কার মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী এবং আজকের দিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুজনের রাজনৈতিক উচ্চতার তফাৎটা এতটাই বেশি, আমি কে কম কে বেশি তাতে যাচ্ছি না, সেটা মানুষ জানেন, সেটা এতটাই বেশি যে রাজ্যের সরকার তাকে ভয় পেয়ে তাকে আটকাতে গেছে, এই যুক্তিটা আমার গ্রহণযোগ্য মনে হলো না। আগে আদর করে আটকালো, রাজভবনে গেলে বিপদ হতো শুভেন্দু? না, ভয় পেয়ে আটকেছে, আমি এই যুক্তিটা খারিজ করলাম। ভয় পেয়ে আটকাই যে ব্রিচ অফ পিস, অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ পিসের কথা অরিন্দম বাবু যথার্থই বলেছেন। হাইকোর্ট পাড়া বা আমরা যেটাকে সাধারণভাবে অফিস পাড়া বলে থাকি, সেখানে প্রতিদিন আমরা নিজেরা তো বটেই, মানে পেশাগত কারণে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন, সেখানে 144 ইন জেনারেল থাকেই, তার মানে এই নয় যে সেখানে কেউ যাতায়াত করতে পারবে না। অরিন্দম বাবু যেটা কারেক্টলি পয়েন্ট আউট করলেন যে শান্তি ভঙ্গের কোনো রকম আশঙ্কা থাকলে পুলিশ বা প্রশাসন নিশ্চিতভাবে সেখানে আটকাবে। এক্ষেত্রে তাদের মনে হয়েছিল শান্তি ভঙ্গের আশঙ্কা আছে, যে কারণে তারা আটকে ছিলেন। সেই যুক্তি গ্রহণযোগ্য হবে কি হবে না, দ্যাট ইজ আ ডিফারেন্ট কোয়েশ্চেন, সেটা আদালত বলেছেন, আদালত তার মতো রায় দিয়েছেন। কিন্তু আদালত উল্টে বলেছেন পুলিশকে যে এই আক্রান্তদের নামধাম জানার কি দরকার, জানলে যে আপনাদের পুলিশ, মানে রাজ্যকে বলেছেন আপনাদের পুলিশ যে ওদেরকেই পাল্টা ধমকাবে না বা শাসাবে না, তার কি গ্যারান্টি? মানে আদালতের কাছে রাজ্যের পুলিশের ভূমিকাটা অনেকটা এইরকম। আবার আদালতের ভূমিকা রাজ্যের মানুষের কাছে অন্যরকম হয়ে গেছে বিগত কিছু মাসে বা কিছু বছরে। আমি এই স্পেসিফিক অর্ডার বা স্পেসিফিক কোর্টের যিনি জাজ তারকে নিয়ে আমি কিছুই বলছি না, কিন্তু উচ্চ আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিগত কিছু বছরের ভূমিকা রাজনৈতিকভাবে দেখলে, রাজনৈতিক আতশ কাজের তলায় ফেললে, অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে মাননীয় বিভিন্ন রয়েছে তারা এখনো কর্মরত, আমি নাম করে বলতে চাই না, তারা যা করেছেন বা যা করে চলেছেন তার ফলে এখানে কোনো ভিলেন নেই, হিংসা বা অশান্তির আশঙ্কা, শুভেন্দু অধিকারী কি সন্ত্রাসবাদী, আদালত খারাপ, মানে কেন, মানে কালকে পুলিশ আটকাচ্ছে, আজকে আদালত ছেড়ে দিতে বলছে, মানে দিতেই হবে বলছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় কেউ, আমি অন্তত মনে করি না যে শত্রু হতে পারে, প্রতিদ্বন্দ্বী নিশ্চয়ই, যার ফলে শুভেন্দুবাবু তিনিও রাজনৈতিক নেতা, তিনি বিরোধী দলনেতা, তিনি তার কাজ করেছেন, প্রশাসন তার কাজ করেছে, আদালতের একাংশ আবার তাদের মতো করে কাজ করছে, যাতে ভবিষ্যতে হয়তো টিকিট পাওয়া, পদ পাওয়া ইত্যাদি বলা যায় না, অলরেডি প্রেসিডেন্স আছে। তো যে কারণে আমি রায় নিয়ে কিছু না বললেও রায়ের পেছনে কোথায় কি কলকাঠি নাড়া হয়ে থাকতে পারে সেটা নিয়ে কিঞ্চিত আশঙ্কার প্রকাশ করছি। আমি প্রথম কথা বলি যে অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ পিস, এটা কিন্তু একটা সোর্স ইনফরমেশন থেকে হয়, পুলিশ যেটা করে থাকে। আমার প্রশ্ন একটা ছোট্ট, যে অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ পিস কতগুলো মহিলা বা যাচ্ছে, আপনি জানেন যে গভর্নরের কিন্তু একটা আলাদা ইউনিট আছে, উনি যে কোনো জায়গায় কিন্তু যেতে পারে না, যে কোনো অ্যাটেন্ড করতে পারে না, তার কিন্তু একটা সিক্রেট ইনফরমেশন থাকে এবং পাঠানো হয়। আপনি আমাকে বলুন তো কৃষ্ণবাবু, যে আপনি যে কথাটা বললেন অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ পিস, কি ইনফরমেশন ছিল পুলিশের কাছে? নিশ্চয়ই আমি সেখানে যাব না, কিন্তু একটা মানুষ, কিছু মানুষ যাচ্ছে বিং ডিপ্রাইভড বলুন, যাই কোনো একটা টু এক্সপ্রেস দ্য গ্রিভেন্সেস উইথ এ ভেরি পিটিয়াস টোন, সেইখানে যদি আটকানো হয়, আমি পুলিশকে কিন্তু ধন্যবাদ দিই যে তারা একটা ইনফরমেশন পেয়েছে। কিন্তু এই যে অরিন্দম বাবু, এটা তো আপনি খুব খারাপ, এটা তো আপনি মারবেন। আপনি অনির্বাণকে প্রশ্নটা করেছেন, অনির্বাণ উত্তর দেবেন, কেউ হাসছেন, পঙ্কজবাবু হাসছেন, ক্যামেরাবাবু হাত তুলছেন, কিন্তু এটা তো ঘটনা অরিন্দম বাবু, অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ পিস, এটা কিন্তু আমাদের কলকাতা শহরে একটা নতুন মাত্রা পেয়েছে। কেন বলছি, এই যে ঠিক প্রধানমন্ত্রী কলকাতায় রোড শো করতে আসার আগে নির্বাচনে, মনে আছে একটা সার্কুলার বেরিয়েছিল, তারপরে সেই সার্কুলারটাকে নিয়ে যখন খুব চর্চা শুরু হলো, আমরা খুব বুক ঠুকে খবরটা করেছিলাম, আবারও বলছি, আবার হলে আবার করব, তখন কলকাতা পুলিশের পক্ষ থেকে একটা অদ্ভুত বয়ান দেওয়া হয়েছিল, ওরা নাকি 3 মাস অন্তর অন্তর এটা করে থাকেন, 2 মাস অন্তর অন্তর এটা করে থাকেন, এবং সেই 2 মাস অন্তর অন্তর কী করে থাকেন, তার প্রথম লাইনটা কি, অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ পিস, কলকাতা শহরে নাকি অস্ত্রশস্ত্র নিয়ে বিরাট দাঙ্গা হাঙ্গামা হতে পারে। আপনি ভাবুন, 2 মাস অন্তর একজন কমিশনার এবং তার পুলিশ বাহিনী, প্লিজ কিছু মনে করবেন, আপনি একজন প্রাক্তন পুলিশ কর্তা, কিন্তু কতটা অদক্ষ হলে, কতটা অপদার্থ হলে 2 মাস অন্তর তারা জানতে পারেন কলকাতা শহরে বিরাট বড় দাঙ্গা হাঙ্গামা হবে, অশান্তি হবে। 2 মাস অন্তর জানতে পারেন দাঙ্গা হবে, অশান্তি হবে, 144 করেন, তারপরে একটা লোকও ধরা পড়ে না, একটা দাঙ্গাও হয় না, একটা অশান্তিও হয় না, একটা লোককে রাজ্য বা রাজ্যের বাইরে থেকে ধরে নিয়ে আসা হয় না, কিন্তু 144 ধারা কথা বলছেন। যেখানে লালবাজারের মতো হেডকোয়ার্টার আছে, কলকাতা হাইকোর্ট আছে, বলছি একসময় রাইটার্স বিল্ডিং ছিল, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আছে, আইটিএফ অফিস আছে, এক গাদা বড় বড় সরকারি অফিস আছে, সেই রকম যে কোনো রাজধানী শহর বা যে কোনো শহরে এরকম এক গাদা অফিস এক জায়গায় থাকে, সেরকম শহরে 2 মাস অন্তর অন্তর দাঙ্গা হাঙ্গামা। আপনি দিল্লিতে খোঁজ নিন, আপনি দিল্লিতে খোঁজ নিন, আপনি দিল্লিতে খোঁজ নিন, আমি বলছি তো আইটিও এলাকা, আমি বলছি যেখানে দিল্লি পুলিশের হেডকোয়ার্টার, আইটিও
এলাকা, সুপ্রিম কোর্ট এলাকা, বেসিক কোশ্চেনের উত্তর দিচ্ছেন আপনি, বলুন না। আরে অনির্বাণ আপনি বলুন না, এগুলো আছে বলে করে রেখেছি। এইভাবেই হয় 144 এর নোটিফিকেশন এইভাবেই হয়। না না এভাবে হয় না। আগামী 2 মাস প্রত্যেক 2 মাস অন্তর আমি জিজ্ঞাসা করব, আমি ধরে নেব দাঙ্গা হবে, আবার 2 মাস অন্তর তদন্ত না করে আবার দাঙ্গা হবে, ওরকম না না হয় না। দিল্লি শহরে একটা সার্কুলার বার করে দেখান। হ্যাঁ রয়েছে দিল্লি রেঞ্জের, আপনি যদি না প্লিজ একটা সার্কুলার বার করে দেখান, আমি খুঁজে পাই। আমি আইনে দিন আমাকে করে দেখুন এই রাজ্যে এক একজনের জন্য এক এক রকম নিয়ম, তার কারণে এই রাজ্যে হচ্ছে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন গত বছর অক্টোবর মাসে, অর্থাৎ আজ থেকে 5-6-7 মাস আগে তিনি যখন বসেছিলেন এই রাজভবনের বাইরে ধর্নায়, তখন পুলিশ তাদের ক্ষমতা হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে বাধা দেওয়ার, তাকে তুলে দেওয়ার বা তার বিরুদ্ধে একটা শতপ্রণোদিত কেস রুজু করা। অথচ কিসের অনুমতি? এক সেকেন্ড আপনাকে বলতে বলিনি তো, আইনের কথা বলুন। আইনের কথা আমরা আপনার সবাই বলবেন, অভিষেক আপনার সবাই বলবেন, বলুন বলুন দালাল কি বলুন? আপনি দালাল দেখুন ইনি এত বড় বড় আর থামান মাথার বিগড়ন সন্তুলন নেই, ডাকেন কেন? আপনার সময় বলবেন, আপনি আপনি তো বিরোধিতা করার সময় তখন বলবেন, তখন শাসকের আইন চলে, এখানে আইনের শাসন চলে না। 144 ধারা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকে তখন থাকেনি, তখন 144 ধারা বলবৎ থাকেনি, তখন 144 ধারা অতিক্রম করে কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাকে বসতে দেওয়া হয়েছিল, পুলিশ কেন ব্যবস্থা নেয়নি? অথচ উল্টো দিকে শুভেন্দু অধিকারী তিনি মাননীয় রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন, তিনি বলেছিলেন আমার সঙ্গে ভোট পরবর্তী সন্ত্রাসে যারা এইখানে রয়েছেন এই ভিকটিমগুলো তাদেরকে আমি নিয়ে যাব, সেই অনুমতি রাজ্যপাল দিয়েছিলেন। পুলিশ কোথায়? তারা এই যে বাধাটা এরা ইচ্ছা করে, কারণ চায় না যে ভোট পরবর্তী যে সন্ত্রাস হচ্ছে পশ্চিমবঙ্গে সেই কথাটা, সেই আওয়াজটা সারা দেশ এবং সারা বিশ্বে পৌঁছক। যেটা 21-এ অনির্বাণ আরেকটা কথা বলছি, আমাদের এইখানে দেখেছি পুলিশের এইখানে নিষ্ক্রিয়তা, অভিষেকের বেলায় সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী হলো তাদের অতি সক্রিয়তা, আবার সোহমের বেলায় 6 দিন পরেও তারা কিন্তু কিছু করতে পারেনি, 6 দিন অবধি চুপ করে বসেছিল, নিষ্ক্রিয় ছিল। এই পুলিশের এক এক সময় এক এক রকম ব্যবহার, সেই কারণেই আমরা বলছি এই রাজ্যে শাসকের আইন চলে, আইনের শাসন চলে না। আর আপনি বললেন ভয়ের কথা, কেন ভয় হবে না? এরা ভেবেছিলেন যে কোনো ভাবে হোক অন্তত মোদী সরকার, এনডিএ সরকার যাতে না আসে, হলে তাহলে আবার জেলের ডাক আসবে, আবার জেলার ডাক আসবে। তারা তাদের আশাহত হয়েছে, এবং আশাহত হয়েছে বলেই তারা জানেন যে দুর্নীতি করেছে যারা, কয়লা চোর, বালি চোর, সোনা চোর, এগুলোকে ডাক আসবে, এগুলোকে জেলে যেতে হবে, সেই কারণে ভয় শুভেন্দু অধিকারীকে। আর তার সঙ্গে আমি তো আরেকবার বলবোই অনেকবার, 1956 নন্দীগ্রাম 2021 মনে আছে তো? আবার রিপিট টেলিকাস্ট হবে, আমি চ্যালেঞ্জ করছি। আমি রিপাবলিক বাংলা স্টুডিও বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, দিদি 2026 আবার নন্দীগ্রামে নিশ্চয়ই দাঁড়াবেন, দাঁড়িয়ে দেখুন না, তাহলে বুঝবো আপনার কতটা ভয়কে দলে থাকবে। বেশ, আমি এক মিনিট, আমি ঝন্টুবাবুর কাছে আসি। ঝন্টুবাবু, একটু আগে অনির্বাণ বলছিলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো রাষ্ট্রশক্তি ছিল না, সম্পূর্ণ সত্যি কথা হলো না। এবার নয় নেভার যখন স্লোগানটা দিয়েছিলেন তার মাস 2 আগে এনডিএ ছেড়েছিলেন, সম্পূর্ণ রাষ্ট্রশক্তিকে সঙ্গে নিয়ে দুটো লোকসভা তার আগে লড়ে নিয়েছেন। মানে একটা দল তো ছিলই সঙ্গে, বিজেপি তো ছিল, কেন্দ্রের সরকার ছিল, আবার কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় থাকাকালীনই রাজ্যে পরিবর্তন করেছিলেন, মানে সঙ্গে কাউকে একটা নিয়েই তারপর পরিবর্তনটা হয়েছিল, ফলে ওটাকে পাত্তা দিচ্ছে না। আমি বলছি ওই 29টা বিধায়ক আর একজন সাংসদের মমতাকে যা ভয় পেত সিপিএম, আমি তো দেখছি তার থেকে বেশি শুভেন্দুকে ভয় পাচ্ছে মমতা। গল্পটা কি? কেন? আমি প্রথমেই বলি, দেখুন 144 ধারা কিন্তু আমরা অনেক সময়, কেন প্রত্যেকটা সময় দেখেছি কিছু রাজনীতি দলের কিন্তু বিরোধী দমন করার একটা অস্ত্র 144 ধারা, মানে 144 ধারার বিভিন্ন রকম ভেদ আছে। তুমি দমনটা কাকে করবে? আমি একটাই কথা বলি, দেখুন কৃষ্ণ কালিওনাগকে দমন করেছিলেন, তার কারণ সবাইকে কামড়ে বেড়াচ্ছিল। নির্বিষ বিজেপি 12টা আসন পেয়েছে। কয়েকদিন আগে অনির্বাণদা বলছিলেন একমাত্র তো নিশ্চয়ই 2-3 মাস বিজেপির লোকরা চুপ করে থাকবে। আপনারা কেন চুপ করেন আমি বুঝতে পারি না। আপনারা চুপ করলে ওরা এরকম শুভেন্দু অধিকারীকে বাধা দেবে না। আপনি আমাকে বুঝুন তো, দমনটা করার দরকার কোথায়? 29-12 আমি তো বুঝতে পারছি না দমন কাকে করবে। আরে কংস তো সম্রাট ছিলেন, আর দেবকী আর তার হাজবেন্ড তো জেলে বন্দি ছিল, একদম দুর্বল। এর তো তাও 2-4টা সাংসদ আছে, বিধায়ক আছে, তারপরেও তো কংস ভয় পেত নাকি? অর্থাৎ স্বৈরাচারী শাসক সে যেই হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, টাইম টু টাইম যারা স্বৈরাচারী হয়
তারা গোকুলে যে বিরোধীরা বাড়ে, সামান্য বাড়লেও তাদেরকে ডরায়। কারণ এই যে তৃণমূল বলছেন আজকে, বা যারা এই ধরনের গণতন্ত্রে গ্রেট ম্যান্ডেট পাওয়াটাকে ধরে নেয় যে কোনো স্বৈরাচারিতা, চুরি, জোচ্চুরির আলটিমেট জাস্টিফিকেশন, তারা নির্বাচনী গণতন্ত্রটাকে স্বৈরতন্ত্রের যে লেভেলে নামিয়ে আনে যেখানে 144 ধারা তাদের কাছে একটা অস্ত্র। আচ্ছা, আমি বলছি রাজভবনে যখন গেলেন অভিষেক, সেটা তো অভিষেকের লঞ্চিং প্যাড নাকি? তিনি তো, তারাই বলে, এখানে অনেক তৃণমূলের নেতাকেও আমি বলতে শুনেছি ও তো প্যারাশুট থেকে নেমে পলিটিক্স এসছে, তাকে লঞ্চিং প্যাড দিতে হবে, তাই 144 ধারা তারা গুলি মারো। কারণ পুলিশ তো এখানে তৃণমূলের ক্যাডার, অস্বীকার তো জায়গা নেই। এটা তো কার্যত মমতা ব্যানার্জিও একাধিক তার অ্যাকশন রিয়াকশনে, পঞ্চায়েত ভোট 2018-তে যেসব এলাকায় বিরোধীরা এত ভোটের পরেও জিতেছে, সেখানেও পুলিশদেরকে তিনি কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দিয়েছেন। কিন্তু নভেম্বর মাসে যে পুলিশ 144-এর কথা ভুলে গেলেন, তিনি কালকে হঠাৎ রাজভবনের অনুমতি থাকা সত্ত্বেও হঠাৎ করে মনে পড়লো না? ওই যে বললাম 144 ধারা তো বিরোধী দমন করার একটা অস্ত্র ভাই। না হলে ভোটের আগে কলকাতা পুলিশের হঠাৎ মনে হয়েছে প্রধানমন্ত্রী আসার দিন আমাকে 144 ধারা জারি করতে হবে। আচ্ছা, ও অনির্বাণ ঠিক বলেছে, বিভিন্ন জায়গায় 144 ধারা থাকে, অন্যান্য থাকে, কিন্তু এই 144 ধারাটা কি কোনোভাবে বিরোধী নিকেশ করার, তাদের মিটিং মিছিল আটকানোর কোনো অস্ত্র? তা না হলে সন্দেশখালিতে বেছে বেছে শাসক দলের মন্ত্রী নেতারা যখন যাচ্ছেন তাদের ক্ষেত্রে 144 ধারা ফাংশনিং হচ্ছে না। বিরোধীরা শুধুমাত্র সল্টলেক পার করে নিউ টাউনের দিকে যেতে গিয়ে তোমরা দেখেছো যেখানে 144 ধারা কার্যত নেই, সেখানে রাজপথে গাড়ির থেকে নামিয়ে দিয়েছে। শুধু তাই নয়, একজন হিউম্যান রাইটসের একজন প্রাক্তন বিচারপতি, চিফ জাস্টিস, তিনি পর্যন্ত এ রাজ্যে এসে যেতে পারেনি সন্দেশখালিতে। আমার প্রশ্ন হচ্ছে, আমি কোনো দল করছি না, আমার অনির্বাণের কাছে একটা প্রশ্ন, যেহেতু তৃণমূলের তার কেউ উত্তর দেয় না। অনির্বাণ, তুমি তো লয়ার, তুমি তো আইনজীবী, তুমি বলো এই 144 ধারায় লাস্ট 13 বছরে মমতা ব্যানার্জি কতটা ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করতে ব্যবহার করেছে, কতটা বিরোধীদের শায়েস্তা করতে ব্যবহার করেছে, কতটা শাসক দলকে লঞ্চিং প্যাড তৈরি করার জন্য ব্যবহার করেছে? আচ্ছা, শুনি গতকাল যে ব্যারিকেড দিয়ে আটকানোর ঘটনায়, সেখানে শুভেন্দুবাবুর অনুমতি ছিল রাজভবনে যাওয়ার। তিনি সেইখানে কজনকে নিয়ে যাবেন না যাবেন সেই সাপেক্ষে প্রায়ার ইনফরমেশন যদি পুলিশের কাছে না থাকে এবং একজন রাজনৈতিক নেতা বেশ কিছু মানুষকে নিয়ে রাজভবনের মতো সেন্সিটিভ এরিয়ায় সেখানে যাচ্ছেন এবং পুলিশ যদি তাকে আটকে থাকেন, তাতে অন্তত আইনের দিক থেকে অন্যায় কিছু নেই। এবার আপনি বলবেন তাহলে আদালত কেন অনুমতি দিল? আদালতের কাছে আবেদন জানানো হয়েছে, আদালত শুভেন্দুবাবুকে দেখা করার অনুমতি দিয়েছেন। আদালত কি তাকে অনেক লোক নিয়ে সেখানে মিছিল করার অনুমতি দিয়েছেন, যেটা তিনি গতকাল করার চেষ্টায় ছিলেন? মনে হয় দেননি। বলবেন যে আমরা মিছিল করছিলাম না, কিন্তু আপনারা অনেক কষ্ট করে একাধিক লোক তার সঙ্গে ছিল। আপনারা অনেক কষ্ট করে আইন বিদ্যাটা রপ্ত করে তবে আইনজীবী হয়েছেন। আমি একটু আপনাদের কাছ থেকে, মানে অত্যন্ত অনধিকার চর্চা হবে সেটা করলে, কিন্তু একটা কাহাবাত আছে, মানে প্রবাদ বাক্যের মতো, ল ইজ নাথিং বাট স্ট্রং কমন সেন্স। আপনি যে বলছিলেন না যে কারুর নামধাম দেওয়া হয়নি, ঠিক কথা। আজকেও আদালতে বলা হয়েছিল যে নামধাম দিতে হবে, আদালত বলেছে দিলে তো উল্টে আপনাদের পুলিশ তাকে করকাবে, দেবে কেন? আমার এটা বিশ্বাস করে নিতে কোনো অসুবিধা ছিল না যে কারুর নামধাম দেওয়া হয়নি বলেই এটা না জানি কি কোথা থেকে আসছে, কি করবে বাবা, জেনে পুলিশ ভয় ভয়ে আটকে রেখেছে। রাজভবনের ব্যাপার, কিন্তু যাদের নামধাম দেওয়া হয়নি তারা সাজানো এটা কী করে জানবে? আমি বলছি না, অনির্বাণ, তৃণমূল বলছে নাম জানেন না, ধাম জানেন না, কিচ্ছু জানেন না, কিন্তু এটা জানেন এরা সাজানো। কী করে জানলেন? শুনুন জয়প্রকাশ মজুমদার কী বলছেন। 400 জনকে নিয়ে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং বিজেপি অভিযোগ করার আগে ফ্যাকচুয়াল দিকটা একটু যেন দেখে নেওয়া প্রয়োজন। আইন শৃঙ্খলা রাজ্য সরকারের হাতে। রাজ্য পুলিশ যদি মনে করে যে আইন শৃঙ্খলার দিক থেকে রাজভবনকে রক্ষা করার জন্যে 400 জনকে নিয়ে মিছিল করে যাওয়া যাবে না, মানতে হবে বিরোধী দলনেতাকে। তিনি তো আইনের ঊর্ধ্বে নন। হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা প্রচুর করেছেন শুভেন্দু অধিকারী। তারপরে নির্বাচনে শোচনীয় পরাজয়ের দায়ীও হচ্ছেন তিনি বিজেপির পরাজয়ের জন্যে। বিজেপির থেকে তাকে এইসব কাজ করতে বারণও করেছেন, কিন্তু ওই ভেসে থাকতে হবে বলে। কালকে যে উনি নিয়ে গিয়েছিলেন, রাজ্যপাল এবং কোর্ট, এই দুটোর দয়াতে এখনও হম্বিতম্বি করছেন শুভেন্দু অধিকারী। কিন্তু কালকে যে এদের নিয়ে গিয়েছিলেন এইসব সোকল সাজানো, ও এর অধিকাংশ তো সাজানো সঙ্গের, যারা হচ্ছে বাড়ি ছাড়া বলে বলা হচ্ছে। পঙ্কজবাবু, আপনার এই ক্ষমতা আছে, আপনি যাকে চেনেন না, নাম জানেন না, কোথা থেকে এসছে জানেন না, এবং সেটাই আপনার কনসার্ন, কিন্তু আপনি এটা জানেন যে এরা সাজানো। আচ্ছা, চিনতে পারেন? মনে হয় উনি থাকলে ভালো হতো। ওনাকে যে
আহত করা হয়েছিল বর্তমান শাসক দলের পক্ষ থেকে, ওটা সাজানো ছিল তো? ওই কচুবন কচুবনটা সাজানো ছিল? আমি জানি না, উনি বলতে পারবেন। আমার যে বলার যে বিষয় সেটা হচ্ছে, চারদিক ফাঁকা মমতা একা, এই বাংলায় স্লোগান দেখেছে, তাই বলে আপনি আন্দোলন করতে পারবেন না, প্রতিবাদ করতে পারবেন না, সে ভাষা আপনি কোথায় পেলেন? আমার বারবার মনে হচ্ছে রবীন্দ্রনাথের সেই কণ্ঠরোধ অথবা মুক্তধারা, তুই যেদিক থেকে মুখ বন্ধ করার চেষ্টা করবি সেই দিক থেকে তোর মৃত্যুবান আসবে। তো এটা কেউ ঠেকাতে পারবে না, ভগবান পারবে না, তো মমতা ব্যানার্জি কোন ছাড়? হয়তো আজ পারেনি। আমি আপনাকে অনির্বাণবাবু বলি একটা কথা, সেটা হচ্ছে এর আগের যে নির্বাচনে বিজেপি 2,28,000 ভোট পেয়েছিল, 2,28,00,000, সেটা এখন বেড়ে হয়েছে 2,33,00,000। এই যে হেরেছে 18 থেকে 5, 12, তাতে কিন্তু আমরা দেখলাম 5 লক্ষ ভোট বাড়লো। আর শাসক দল যার আস্ফালন, 29-এ আস্ফালন, আমরা তো দেখেছি আস্ফালন বামের, তারা 2,86,00,000 থেকে 2,74,00,000 হয়েছে। এই ভোটটা তাদের হাওয়া হয়ে গেছে। সুতরাং যে পার্থক্য 60 লক্ষের ছিল সেটা 40 লক্ষে নেমে গেছে, খুব বেশি দূর নেই। শুধু স্ট্র্যাটেজি যদি পাল্টায় তাহলে এই সরকার মমতা ব্যানার্জিকে দেখে মরতে হবে যে এখানে তৃণমূলের জয় জয়কার নেই। বেশ, আমি রাধামোহন বাবুর কাছে আসবো। ভয়টা কি এখানেই? এই যতই 18 থেকে 12-এ নেমে যাক, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খুব ভালো করে জানেন বিজেপির ভোট বেড়েছে না কমেছে। তিনি খুব ভালো করে জানেন শুভেন্দু অধিকারীকে এরপরেও ছেড়ে রেখে দিলে, আক্রান্তদের নিয়ে রাজভবনে যেতে দিলে দেশের সামনে আরও একবার মুখোশ খুলবে। না জানি কি হয়টা কি এই কারণে? রাধামোহন বাবু, আপনি আমাকে 144 দ্বারা বোঝাচ্ছিলেন, প্লিজ এটাকে আইনের কচকচি আর আদালতের কাঠগড়া বানিয়ে তুলবেন না। না, রাজনৈতিক বিতর্ক করছি, রাজনৈতিক সবাইকে তো আইনটা জানাতে হবে। না প্লিজ, আমি আপনাকে আইন জানানোর জন্য সবাইকে এখানে ডাকি না। 140 আমি বলি, আমাকে একটু বলতে দিন। না, ইউ আর নট আ ম্যানুয়াল বুক অফ ল, আমাকে একটু কাইন্ডলি, তার জন্য আপনাকে ডাকি না। আপনি বলুন, আপনি আপনার কথা বলুন, রাজনীতিতে উত্তর দিন। শুভেন্দুকে ভয় কেন তৃণমূলে, এটা বলুন। ভয় যেটা পেলো শুধু আপনাদের মাইন্ডের জন্য, যে এখন দাদা পঙ্কজ দাদা যেটা বলছিলেন যে ভোট বেড়েছে তাহলেও কিন্তু সিটটা কমেছে। হ্যাঁ, তো এইটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য বিজেপির ভালো, কিন্তু আমি যেটা বলতে চাইছি এখানে একটা, এখানে একটা ইনস্ট্রাকশন আছে যে রাজভবনে ঢোকার জন্য একটা ইনস্ট্রাকশন গাইডলাইন আছে। ওই গাইডলাইনে আছে যে অ্যাডিশনাল সেক্রেটারিকে জানাতে হবে যে কতজনকে নিয়ে ঢুকছে। এটা কি জানানো হয়েছিল ফার্স্ট? রাজ্যপাল জানেন কি জানেন না? এবার আমাকে বলে নিতে দিন, আপনি পুরোটা যদি বলে নিলে তারপরে আপনার আনসারটা দিচ্ছি। এই ইনস্ট্রাকশনটা রাজ্যপাল জানেন কি জানেন না বলে গভর্নর হিসেবে আপনার আনসারটাই দেব আমি, আপনার আনসারটাই দেব। আপনি একবার বলুন এটা জানেন কি জানেন না, একবার জিজ্ঞাসা করুন। আমাকে একটু বলে নিতে দিন। আপনি বলবেন, আপনি কন্টিনিউ করুন, আপনি জাস্ট এইটুকু কথা বলুন, নোট করে রাখুন। আপনি আমাকে একটা কোশ্চেন করেছেন, আমার আনসারটা দিতে দিন, তারপরে আবার এই ইনস্ট্রাকশনটা রাজ্যপাল জানেন কি জানেন? কোশ্চেনের পর আনসার হয়। হ্যাঁ, রাজ্যপাল জানেন না, রাজ্যপাল শ্লীলতাহানি করতে নেই, এটা তো উনি জানেন না, যেটা এ জানে না সেটাও জানেন না রাজ্যপাল। এবার আমি বলি, এবার একটু কাইন্ডলি বলে নিতে দিন। বলতেই হবে যে অশোক গঙ্গোপাধ্যায়ের কেন শাস্তি হলো না? একই নোংরা খেলাটা বন্ধ করুন, একই নোংরা খেলাটা বন্ধ করুন। বুঝলাম না, আজকে নির্বাচনের আগে যে ভয়েস ছিল, আজকে ভয়েসটা কোথায় গেল? আজকে আমিও চাই রাজ্যপাল অন্যায় করলে তার সংবিধান অনুসারে যেটুকু ব্যবস্থা করবে, কিন্তু নির্বাচনকে সামনে রেখে রাজ্যপাল কি আপনাদের কেউ হয়? বন্ধ করুন। রাজ্যপাল কি আপনাদের কেউ হয়? বাংলায় অনেক লোক, রাজ্যপাল কি বিজেপির কেউ হয়? প্লিজ বন্ধ করুন। রাজ্যপাল কি বিজেপির কেউ হয়? এটা একটু আনসার দিন পঙ্কজদা, এটা একটু আনসার দিন। অনির্বাণ রাজ্যপাল কি বিজেপির কেউ? রাজ্যপাল আপনার কে হয়? রাজ্যপাল বিজেপির কে? একজন মহিলা শ্লীলতাহানির অভিযোগ করছে, আপনি তার জন্য তিরিং করছেন। রাজ্যপাল নয়, আপনি কেন তিরিং করছেন? রাজ্যপাল। হ্যাঁ, তাহলে আপনি কেন তিরিং করছেন? না, মানে আপনাদের এত আইন বলছেন আপনারা, অনির্বাণ বাবু, রাধামোহন বাবু, এত আইন বলছেন। অনির্বাণ, যে অপরাধটা তদন্তই সম্ভব নয়, অনির্বাণ সংবিধানে দেওয়া আছে দাদা, আপনি এবার তো সংবিধান দেখাচ্ছিলেন। না,
কিন্তু এখন তার তদন্ত সম্ভব নয়, এখন সম্ভব নয়। আদালত নির্দেশ দিয়েছিল শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেওয়ার, সেখানে তারপরেও কিন্তু খেজুরির ওখানকার যিনি এসপি তিনি ঢুকতে দেননি। এরা শুভেন্দু অধিকারীকে নিয়ে সত্যি যে ভয়টা একদম সত্যি কথাই, কেন এত ভয়? খেজুরি থেকে শুরু করে আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য ভালো। রাস্তা আচ্ছা আমি রাধামোহন বাবুর সঙ্গে কন্টিনিউ করি, বসাতে হলো কেন, কি কারণ? আপনি রাধামোহন বাবুর সঙ্গে কন্টিনিউ করি, দেখি কেন ভয়টা। এবার জিনিসটা কি হচ্ছে, দেখুন যে সেনসিটিভ এরিয়াগুলো যেটা হয় ওটা সবসময় 144 হয়, যে শুনে নিয়েছি নতুন যুক্তিটা কি, শুভেন্দু অধিকারীকে ভয় নতুন যুক্তি। এখানে কিছু কিছু জন আছে যে বেশি জানে, তো তারপরে লাস্টে গিয়ে গুলিয়ে ফেলে। তো জিনিসটা বেশি জানে ভাই, এই দেখুন, এই দেখুন, মানে আমি যেটা বললাম বেরিয়ে গেল, মানে এই যে এই দেখুন, তুমি বেশি জানো, ম্যাডাম একটু বলে নিতে দিন ম্যাডাম, আপনার মতন আমরা জানি না ম্যাডাম, আপনার একটু আমি বুঝতে পারছি, এটা কষ্টটা বুঝতে পারছি, ভালো হয়েছে। তারপরে দিল্লিতেও কমে গেছে, এখন টিডিএ যদি সরে যায় তখন কি হবে? আরে কিছু বের করো, খালি এই ঠিক আছে বুঝতে পারছি, ঠিক আছে, জনগণ বুঝে গেছে আপনাদের ভয় কেন, শুভেন্দু অধিকারীকে ভয় কেন, উত্তরটা দাও না। শুভেন্দু দা ছাড়া মানে আপনাদের আর কেউ নেই, এটা বলতে চাইছেন তো? না না, আপনাদের আর কেউ নেই, তাহলে ভয় কেন বলছেন, কিসের ভয়? শুভেন্দু অধিকারী কি আইনের বাইরে নেই? শুভেন্দু অধিকারী কি আইনের বাইরে নেবেন না? আমাদের হাতে, আমরা এরকম আচ্ছা 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 এক মিনিট কি বলছেন? আচ্ছা রাধামোহন বাবু শুনুন না, শুনুন না, কি জানেন না, আপনি কেস করতে যান না। রাধামোহন বাবু আরে রাধামোহন বাবু এক মিনিট আমার আপনাদের মতো আইন ভঙ্গ করবার অভ্যেস নেই বলে শুধু নামটা বলবো না, খোঁজ নিয়ে জেনে নিন, আপনিও জানেন, খোঁজটাও নিতে হবে না। গভর্নরের বাড়ির ঠিক উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বসেছিলেন না, সেটা কিন্তু পারমিশন নিয়ে আর শুনুন না, কোনো পারমিশন ছিল না, কোনো পারমিশন ছিল না, ওখানে 144 ধারা থাকলে সামনে বসা যায় না, 144 ধারা থাকলে বসা যায় না, 1 এবং 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় না বসা যায়, 144 ধারা থাকলে আর 144 ধারা থাকলে বসা যায় না। কি করেন আপনি, কিভাবে আইন প্র্যাকটিস করেন? আচ্ছা শুনুন আসল কথাটা শুনুন, আসল কথাটা শুনুন, আসল কথাটা শুনুন, আচ্ছা রাধামোহন বাবু আসল কথাটা শুনুন, রাধামোহন বাবু আসল কথাটা শুনুন, বলছি অভিষেক, আরে শুনুন না, আচ্ছা রাধামোহন বাবু আরে রাধামোহন বাবু আসল কথা শুনুন, আরে রাধামোহন বাবু আপনি আগে আমার কথাটা শুনুন, আপনি আগে আমার কথাটা শুনুন, আপনি তো আমার সঙ্গে কথা বলছেন, আপনার কথাটা শুনুন। বলছি ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বসেছিলেন না, তার ঠিক সামনে পিছনে 2-3টে নাম করা চাকরি চোর বসেছিল, বড় বড় করে গোল গোল করে ছবি দিয়ে দেখানো হয়েছিল, সেটা আবার হাইকোর্টে রেফার্ড হয়েছিল, জানেন তো নিশ্চয়ই এগুলো, আপনি আইন প্র্যাকটিস করেন, জানেন তো এগুলো। আপনার কি মনে হয় রাজভবনের শুভেন্দু অধিকারী যাদের নিয়ে ঢুকতে গিয়েছিলেন তারা আইন শৃঙ্খলার পক্ষে বেশি বিপজ্জনক, না অভিষেক বন্দ্যোপাধ্যায় আশপাশে ওই 2-3টে যে চাকরি চোর বসেছিল? এক মিনিট, এই রাজ্যের সিআইডি তাদের নামে এফআইআর করে রেখেছে, হ্যাঁ এই রাজ্যে কাইন্ডলি মাথায় রাখবেন, এই রাজ্যের সিআইডি তাদের নামে এফআইআর করে রেখেছে, নামটা শুধু নিলাম না, তারা বেশি বিপজ্জনক, ওদের নিয়ে বসাটা খুব বিপজ্জনক ছিল। এবার আমি বলি, এবার কিয়া ম্যাডাম একটু মানে এ না হয়ে যায়, ভয় না পেয়ে যায়, মানে উনি তো মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য বলছেন, কিন্তু জনগণ সব দেখছে। বলুন না, জনগণ তো ওটাও দেখেছিল, উত্তরটা কি হলো? আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলিনি, বলেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আশপাশে জনগণের ভালোর জন্য বসেছিলেন, যে টাকাটা আটকে দিয়েছিল, এখন পাওয়ারে এসে না না এই রাজ্যের সিআইডির খাতা এফআইআর এর চাকরি চোর বলে চিহ্নিতদের সঙ্গে নিয়ে মাথাটা ফাঁকা পুরো কিচ্ছু নেই, সঙ্গে নিয়ে না না আপনার মাথাতে সব আছে, আপনার মাথায় বেশি আছে, আমি তো বলছি আপনি উত্তর পাচ্ছি না, ঝন্টু বড়াই রাধামোহন বাবু উত্তর পাচ্ছেন, ঝন্টু বড়াই একদলকে তৃণমূল কংগ্রেস চেনে না, রাজ্যের পুলিশও চেনে না, তাদের নাম দাম কিছু জানে না, ধরে নিয়েছে তারা সাজানো, আবার একই সঙ্গে ধরে নিয়েছে এক মিনিট তারা বিপজ্জনক। আরেকটা দল অভিষেক বন্দ্যোপাধ্যায় যত মহৎ উদ্দেশ্যে বসে থাকুন না কেন, সামনে পিছনে 2-3টে এমন মুখ নারী পুরুষ নির্বিশেষে যারা সিআইডির খাতায় এফআইআরে অভিযুক্ত চাকরি চুরি করেছে বলে রাজ্যের শিক্ষা দপ্তর তাদের বিরুদ্ধে এফআইআর করেছে। এবার বলুন আপনি কে বেশি বিপজ্জনক, রাজ্যপালের কাছে যাওয়ার জন্য বা রাজভবনের ডিস্টেন্সে আসার জন্য? ব্যাখ্যা তো সবই আছে, আবার অপব্যাখ্যাও তো থাকে, আমি ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা আমরা কি অমৃতা সিনহার হাইকোর্টের যে অর্ডারটা সেটা দেখেছিলাম? আমরা প্রত্যেকে বিভিন্ন দল থেকে এসেছি, দলের বাইরেও এসেছি। অনির্বাণ একটা ছোট্ট একটা কথা বলে আমি জাস্ট একটু ইয়ে করছি যে দিস ইজ গ্রস ভায়োলেশন অফ অপোজিশনস ফান্ডামেন্টাল রাইটস টু হোল্ড র্যালিজ অ্যান্ড টু হোল্ড মিটিংস।
ছোট্ট করে বললাম, উনি কিন্তু এটা বলেছেন যে 144 ধারার নাম আড়ালে শাসক যদি চায় এটাকে আটকাতে রাজ্যপালের, যিনি সাংবিধানিক প্রধান রাজ্যের, এই আলংকারিক পদে থাকা লোকটির কাছে যদি পৌঁছতে বাধা দেয় অপোনেন্ট, রাজ্যের একজন নেতা তৈরি করার জন্য লঞ্চিং প্যাড করতে গিয়ে পুলিশ যদি বুড়ো আঙ্গুল দেখা 144 ধারাকে, তাহলে সেটা ফান্ডামেন্টাল রাইটস 22-এর এ ধারাকে সরাসরি লঙ্ঘন করে। এবার প্রশ্নটা হচ্ছে, আমি বেশ কিছু বছর আগে তারিক আলীর একটা লেখা বই পড়েছিলাম, পলিটিশিয়ান কাম টেররিস্ট, যেখানে স্ট্রিট ফাইটার একজন নেতা নেত্রী কিভাবে টেররিস্ট হয়ে যায়। আমি কিন্তু এই ছায়াটা রাজ্যে, ওই তারিক আলীর লেখাটা জানি না এই রাজ্যের প্রেক্ষাপটে লিখেছিলেন কিনা তিনি নেতাদের দেখে, তা না হলে জীবনে একবারই কলকাতায় মানে সাক্ষাৎ হয়েছিল। যাই হোক, আজকে ওই কথাগুলো খুব মনে পড়ে যে স্ট্রিট ফাইটার থেকে একজন টেররিস্ট হয়ে যাচ্ছেন পলিটিশিয়ান, যারা বিরোধীদেরকে কাফের মনে করছেন, পুলিশ নিয়ে দিচ্ছেন 144 ধারাকে পলিটিক্যাল ওয়েপেন্স হিসেবে ব্যবহার করছেন। ওয়েপেন্স আমি বলছি, এই যে প্র্যাকটিসিং করাটা, এই প্র্যাকটিসিং, আমি এখানে যারা তৃণমূলের প্রতিনিধি এসছেন তারা উত্তর দেবে কি? এটা তো বড় ধরনের একটা খেলা, পলিটিক্যাল, এটা কৌশল। এই কৌশলে তারা প্রায় তাদের ভাষায় ক্ষয়িষ্ণু হয়ে যাওয়া অপোজিশনকেও তারা ডরায়, ভয় পায়। আমি একবার একটু রাজ্যপালের বক্তব্যটা শুনি, কথা বলবো না, যার এক মিনিট ছোট স্ট্রিট কর্নার করার পারমিশন পাওয়া যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেলেন 144 ধারা, আপনাদের দেয় না, আমরা নাগরিক সমাজ, আমরা অধ্যক্ষরা নামতে পারি না। রাজভবনের উল্টো দিকে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে ধর্ণা করেছিলেন, আমি যদি বসি এই রাজ্যের ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা নিয়ে, আমাকে কি পারমিশন দেবেন এই রাজ্যের পুলিশ? উত্তরটা তো আপনি জানেন, আপনি তো বিরোধী। একজনের জন্য একরকম সব নিয়ম, কোন নিয়ম নেই কেন? এই দ্বিচারিতাটা কেন হবে এই রাজ্যে? এইটাই তো সামান্য প্রশ্ন, একজন বিরোধী দলের সামান্য একজন কর্মী হিসেবে প্রশ্নটা করছি। বেশ, আপনি সামান্য কর্মী হিসেবে প্রশ্ন করছেন, আমি শুধু দেখছি যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। রাজভবন, রাজ্যপাল, তার নিরাপত্তা, কারা যাচ্ছে পুলিশ জানতে চায়, ভীষণ চিন্তার মধ্যে আছে, কিন্তু রাজ্যপাল মনে করছেন এত চিন্তার প্রয়োজন নেই। আমি যখন দেখা করতে দিয়েছি তখন জেনে শুনেই দিয়েছি। রাজ্যপালের বক্তব্য, If the governor has given permission for somebody to meet him, they will meet. I can only, as a person who respects the constitution and the law courts, I will say what the court has suggested will be done. Whoever wants to meet the governor of Bengal will be able to meet. Nobody can prevent them. If anybody prevents them, wait for the constituency. অনির্বাণ বাবু হাত তুলছেন। এটা মানে খুবই নাইভ একটা আর্গুমেন্ট হয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে সিকিউরিটি প্রোটোকল যাদের দায়িত্ব তারাই ঠিক করবে প্রোটোকল কিভাবে পালন হবে। একটা উদাহরণ দিচ্ছি, ধরুন মাননীয় মুখ্যমন্ত্রী আজ আমাদের রাজ্যের বা অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা এমনকি প্রধানমন্ত্রী যদি বলেন যে আমার সঙ্গে যারা দেখা করতে আসবে তাদের তোমরা কোনো বডি সার্চ করবে না, মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে তারা যেন না যান, কিচ্ছু খোঁজ খবর করবে না, সিকিউরিটি বলতে দিন আমাকে, সিকিউরিটির যারা দায়িত্বে থাকেন তারা সেটা মানতে পারবেন না। কারণ সিকিউরিটি এনশিওর করার জন্য তাদের যে প্রোটোকল সরকার ঠিক করে দিয়েছে সেটা তাদের মানতে তারা বাধ্য। সেখানে খোদ রাজ্যপাল হন, মুখ্যমন্ত্রী হন বা প্রধানমন্ত্রী হন বা রাষ্ট্রপতি হন, তাদের উইমস অ্যান্ড ফ্যান্সিসের ওপর সিকিউরিটি প্রোটোকল ডিপেন্ড করে না। যে কারণে আপনাকে আমি বলছিলাম যে শ্লীলতাহানি করতে নেই এটা যিনি জানেন না, তিনি যে বাকি নিয়মগুলো ঠিকঠাক জানবেন না, তিনি নিজেই তার প্রমাণটা একবার দিয়ে। এটা আমি আবারও বলবো, ঠিক বলছেন না, কারণ আমি আপনাকে ছোট্ট একটু উত্তর দিই। প্রাইম মিনিস্টার যখন এখানে আসে যে ফুলের মালা বা ছবিগুলো দিচ্ছিল, সেইখানে কিন্তু ওনার যেটা সিকিউরিটি ছিল তারা কিন্তু আটকায়নি, অ্যাজ ডিজায়ার্ড বাই দ্য চিফ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। উনি যখন শুনুন, রাজীব গান্ধী, আমাদের ইন্দিরা গান্ধী, উচিত ছিল কথাটা বলছেন না, আপনি তো বলছেন সেই কথাটা, কিন্তু হি হ্যাজ গট ফুল লিবার্টি যে আপনি ওকে অ্যালাউ করুন, এই আপনি অ্যালাউ করুন ছবিটা, আপনি ওখান থেকে নিয়ে আসুন, ছবির ভিতরে তো সাবস্টেন্স থাকতে পারতো। গান্ধীর ঘটনা জলজান্ত প্রমাণ। ঝন্টুবালাই ঘাত তুলছিলেন, ঝন্টুবালাই ঘাত তুলছিলেন, মানা যায় না, ঝন্টুবালাই ঘাত তুলছিলেন, করা যায় না। আমি অনির্বাণ ঠিক বলেছে, কিন্তু আংশিক ঠিক। আবার কথা আছে না, ভুল জানার থেকে না জানা ভালো। সাংবিধানিক প্রধান তার যে ফেরি থাকে সংবিধানে, সেখানে যে ক্লজগুলো অ্যাড করা থাকে সংবিধানে, ও ভালো আমার থেকে জানে, কিন্তু সেখানে যে স্বেচ্ছাধীন ক্ষমতা একটা থাকে সেটাকে সে ইগনোর করতে পারে তার ইচ্ছায়, সেটাকে কিন্তু মান্যতা দেওয়া সংবিধানে লেখা আছে পরিষ্কারভাবে। আমি দেখো উদাহরণ, তুমি চাইলে পরে, তুমি লয়ের ছাত্র, তুমি অনেক কথা বলবে, আমি তোমাকে একটা কথা বলছি, এখানে যখন রাজ্যপাল ছিলেন তিনি দিল্লিতে একটা বঙ্গভবনে মিটিংয়ে দিল্লির কিছু প্রতিনিধি, বাঙালি কিছু প্রতিনিধি দেখা করতে চেয়েছিল, পারমিট করেনি, তিনি স্বেচ্ছাধীন ক্ষমতা পারমিট দিয়ে 144 ধারা উইথড্র। আমি একটা অন্য উদাহরণ দেখছি। আজকে সকালবেলা অরিন্দম বাবু আজকে সকালবেলা এখানে রাজ্যপাল দেখা করতে গেলেন মাহেশ্বরী ভবনে, যেখানেই আক্রান্তদের
রাখা হয়েছে, মানে আক্রান্তরা আশ্রয় হিসেবে রয়েছেন, আশ্রয় নিয়ে রয়েছেন। এই আক্রান্তদের নিয়ে কালকে শুভেন্দু অধিকারী যেতে গিয়েছিলেন। আমার একটা ছোট্ট প্রশ্ন, রাধামোহনবাবু, অনির্বাণ যে পারবেন উত্তর দেবেন, আপনারা কি শিওর রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা এই রাজ্যের পুলিশ এবং তাদের পদমর্যাদার অফিসাররা তারা শিওর ছিলেন মাহেশ্বরী ভবনের রাজ্যপাল যাদের যাদের সঙ্গে দেখা করবেন তাদের নাম ধাম সব তারা জানেন? অনির্বাণ শিওর? আজ সকালেই গেছিলেন, হ্যাঁ প্লিজ, আজ সকালে গেছিলেন রাজ্যপাল, মাহেশ্বরী ভবনে যাওয়ার ছবিটা দেখতে পাচ্ছেন। আর রাজভবনের থেকে অনেক কম জায়গা, খুবই অপ্রশস্ত একটি জায়গা, গাদাগাদি করে মানুষ আছেন, বোঝাই যাচ্ছে বাধ্য হয়ে আছেন, দুর্বিপাকে পড়ে আছেন। সেখানে এই রাজ্যপাল যে জায়গাটার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন, এখানে এদের সঙ্গে রাজ্যপালকে দেখা করতে দেওয়াটা বেশি নিরাপদ না গতকাল রাজভবনে অ্যালাউ করাটা বেশি নিরাপদ? ভিভিআইপি মুভমেন্ট হওয়ার আগে যে কম্বিং অপারেশন বা সার্চ অপারেশন ঠিক নয়, মানে সিকিউর করার জন্য যেটা করে তাদের টেকনিক্যাল কিছু টার্ম থাকতে পারে, সেখানে তারা চেষ্টা করে পেরিমিটারটাকে সিকিউর করা, তার জন্য যা যা করার পরেই তারা যদি শিওর হয় যে হ্যাঁ এখন ভিভিআইপি আসতে পারেন তবেই তারা আসতে দেয়। রাজভবনে করা যেত, যদি বলতে রাজভবনে করা যেত, বলতে মাহেশ্বরী ভবনে কি করতে? নিশ্চয়ই। এবার সেইটা করার জন্য, সেটা করার জন্যই যখন তাকে আটকানো হয় যে আপনার আপনার পারমিশন নেই এতজনকে নিয়ে যাওয়ার, তখনই তাকে আটকানো হয়। রাজ্যপাল নিজে দিয়েছেন, রাজ্যপাল তাকে পারমিশন, রাজ্যপাল বলেছেন নিজে পারমিশন দিয়েছেন। আপনি বোঝেনই না ব্যাপারটা, রাজ্যপাল বলতে পারেন আপনি আসুন আমার সঙ্গে দেখা করুন। সিকিউরিটির পারমিশন কখনো রাজ্যপাল দিতে পারেন না। আপনি মাকে মাসিকে দায়িত্ব জানেন না, আপনি কে যে মেশো, কে যে মামা, কে যে বাবা সেটা ভুলিয়ে ফেলেছেন। আগে তো জানুন বাবাটাকে, বাবা মা মাসি কিছু সব ভুলিয়ে গেছে, আপনি বুঝতেই পারবেন না। নিজের সিকিউরিটির দায়িত্ব রাজ্যপাল পালন করে ভালো হবে। কোনোদিন শুভেন্দু ছিল চোর, এখন শুভেন্দু স্যার, যার ফলে মাসি পিসি মেচো সব ভুলিয়ে গেছে। গোপ গজালে মাসি মেচো হয় না, গোপ গজালে মাসি মেচো হয় না, ওগুলো জানতে হবে, ওগুলো জানতে হবে। শুনে নিন, সারা জীবন থাকবেন না ক্ষমতায়, কালের চক্রে কিন্তু আপনারা তো 25-এ পরে থাকবেন না, আপনাদের সেই ভোটটা হারুন, ওই সরকারটাও গেল। আমি একটা বিষয় শুধু একটু বোঝার চেষ্টা করবো। আমি আজকে যে ওপিনিয়ন বা পোল কোশ্চেন রেখেছিলাম সাধারণ মানুষের কাছে উত্তর দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে, আমার মনে হয়েছিল প্রথম থেকে গোটা ভয়টা শুভেন্দু অধিকারী কেন্দ্রিক। এটা আর অন্য কেউ হলে হতো না, এটা আর অন্য কিছু হলে হতো না। আমি তার প্রেক্ষিতেই প্রশ্ন রেখেছিলাম, আমি সেই প্রশ্নটার উত্তর একটু এখান থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করবো, তারপর মানুষ কি রায় দিলেন নিশ্চয়ই দেখাবো আপনাদের দেওয়ার। আমার প্রশ্ন ছিল আজকে গুণহল তৃণমূলের বাঘা তেঁতুল শুভেন্দু, সেই জন্য এত ভয়। 29 হোক 34 হোক জয় করে তবু ভয় কেন তোর যায় না? পঙ্কজবাবুর কাছ থেকে শুরু করি। পঙ্কজবাবু, এই কারণটাই কি একমাত্র কারণ কালকে আটকানোর, কি মনে হয়? দেখুন, আমি শুনছিলাম যে মূলত গভর্নর হাউসের পুরো নিয়ন্ত্রণটা ওএসডি, অফিসার অন স্পেশাল ডিউটি, তার মানে তিনি কি আপত্তি জানিয়েছেন? তিনি কি স্বরাষ্ট্র সচিবকে বলেছেন যে আইন শৃঙ্খলা ভেঙে পড়বে? তা কিন্তু বলা হয়নি। সুতরাং ওই যে আইনের ছাত্রদের আমি একটা কথা বলি, প্রথম যে লাইনটা, অল আর ইকুয়াল ইন দ্য আইজ অফ ল, আইনের চোখে সকলে সমান, সেটা মানা হচ্ছে না। সরকার যে ওত নেয় মুখ্যমন্ত্রী থেকে সমস্ত মন্ত্রী, সেখানে আমি সবাইকে সমানভাবে দেখব, পার্টিজিয়ান আউটলুকের ওপরে সেটা দেখা হচ্ছে না বলেই আজকে এই বিতর্ক, এত কিছু, এবং সেটা ওই যে বৈপরীত্য বা বলা যেতে পারে অন্যরকম আচরণ, এই আচরণ করার জন্যই আজকে সমস্যা তৈরি। রাধামোহন বাবু এটার উত্তর চাই। অল আর ইকুয়াল ইন দ্য আমি ওটাই বলছি, সবাই ইকুয়াল বলে আপনাদের লিডার অফ অপোজিশনকে এখানে পারমিশন, যখন আপনার সেকশন 144 সিআরপিসি লেগে রয়েছে, তখন পুলিশ কিন্তু ডিটারমাইন করবে যে এইটা কি ডেঞ্জার, অ্যাপ্রিহেনশন অফ ডেঞ্জার আছে কি না নেই। যদি ওরা ফিল করে যে অ্যাপ্রিহেনশন অফ ডেঞ্জার আছে, তাহলে ওরা নাও এলাও করতে পারে। কথাটা শুনে নিন দাদা, একটু শুনে নিন দাদা। আপনাদের কাছে পঙ্কজবাবু, রাধামোহন বাবুরা দিনটা দেখেন। রাধামোহন বাবু কলকাতা থেকে, হয়ে গেছে বুঝতে পেরেছি, কলকাতা থেকে 30 কিলোমিটার দূরে চণ্ডীপুরে, কলকাতা থেকে 30 কিলোমিটার দূর চণ্ডীপুরে সিপিআইএম ঠিক এইভাবে অ্যাপ্রিহেনশন অফ ডেঞ্জার দেখতো, তার ফল আজকে সিপিআইএম পাচ্ছে।
এই ফলটা আপনারাও পাবেন বলে আমার মনে হয়, কোনো না কোনো দিন পাবেন। কবে পাবেন আমি বলতে পারবো না, আমি রাজনৈতিক ভবিষ্যৎ বক্তা নই। অনির্বাণ চট করে 10 সেকেন্ড ইন্টারপ্রিটেশন হচ্ছে, এটা ভুল ইন্টারপ্রিটেশন আপনারা করছেন, ঢোকা যেত না। আরে 30 কিলোমিটার একদিন হবে। পঙ্কজবাবু মনে আছে তখন আপনি বিজেপি করতেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো হতো প্রত্যেকবার, মমতা বন্দ্যোপাধ্যায় হাতে সংবিধানটা তুলে দেখানোর চেষ্টা করতেন 144 ধারা এটা মানে নয়, এবং সিপিএম আটকাতো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়, সিপিএম কোথায়? অনির্বাণ 10 সেকেন্ডে প্লিজ। আমার এক লাইনের উত্তর, শুভেন্দুবাবু বিজেপিতে থাকবেন অতদিন ধরে, যবে তৃণমূল যাবে এই স্বপ্ন দেখছেন, আপনি নিশ্চিত তো ততদিন থাকবেন বিজেপিতে? শুভেন্দুবাবু থাকার সাথে কি এসে যায়? না, শুভেন্দুবাবুকে নিয়ে তো প্রশ্নটা। আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো 93 সালে যুব কংগ্রেসে ছিলেন, এখন তার নেই, এখন তো শহীদ দিবস করেছেন, নতুন অসুবিধা কি আছে? সেটাই বলছি, অসুবিধা কি? শুভেন্দু অধিকারী একটা গর্হিত অপরাধ করে ফেলেছেন অনির্বাণ। উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার যিনি সুপ্রিমো গুরু ছিলেন এককালে, তাকে হারিয়েছেন, এবং সেই হারের ফলে দেখুন এত দল বদলু হয়েছে। এদের এই 4 জন এরা সাংসদ যাদের প্রার্থী দিয়েছিল, তাদের মধ্যে 4 জনই ভারতীয় জনতা পার্টির আমাদের বিধায়ক ছিল। তারা গদ্দার নয়। যারা বিজেপি থেকে তৃণমূলে গেছে বা তৃণমূল থেকে অন্যান্যরা বিজেপি থেকে, তারা কেউ গদ্দার নয়। গদ্দার এরা একজনকেই বলে, শুভেন্দু অধিকারী। কারণ ওই হার নন্দীগ্রামের 2021 সালের 2রা মে 1956 হারের কাঁটাটা এরা ভুলতে পারছে না। তাই ভয় বলুন, তাদের রাগ বলুন, এই একজনই হচ্ছে শুভেন্দু। ঝন্টু বড়াকের কাছ থেকে 10 সেকেন্ডে বাঘাতে তুল শুভেন্দু। আসলে আধুনিক যক্ষপুরীতে কিন্তু শাসক, এই যে রাজা, এঁটে যাওয়ার এই প্রবণতা নতুন নয় অনির্বাণ, কিন্তু সমস্যা হচ্ছে রাজা যতই এঁটে যাওয়ার চেষ্টা করুক, এখানে তো বিশু পাগলারাও থাকে আর নন্দিনীরাও থাকে। তারা একটা কথা তো বারবার বলে, সত্যি কথা বলেছিল, এই সত্যি কথা বলবে, তোমরা চতুর্থ স্তম্ভ, এখানে বিশু পাগলার ভূমিকা নেবে, বিরোধীরা থাকবে, আর শাসক এঁটে যাওয়ার প্রলোভন থাকবেই। আপনি এত কিছু বলছেন, আমার আরেক দল লোকের কথা মনে পড়ছে, তারা এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে, কিন্তু 29টা সিট পেয়েছি বলে সব ঝুট হয়। আমি আপাতত সাধারণ মানুষ যে উত্তর দিলেন সেই উত্তরটা দেখে নেব, অর্থাৎ তারা কত রায় দিলেন, কোন পক্ষে কত রায় দিলেন। প্রথমে ফেসবুকের পরিসংখ্যান প্রশ্ন এটাই রেখেছিলাম, যেটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, বুনো ওল তৃণমূলের, বাঘা তেঁতুল শুভেন্দু। ফেসবুকে 91% মানুষ মনে করছেন হ্যাঁ, এবং 9% মানুষ মনে করছেন না। তার জন্যই রাজভবনে গতকালের এই পুনাট্য রঙ্গ। এক্স হ্যান্ডেলের পরিসংখ্যান 95% মানুষ এখানে মনে করছেন হ্যাঁ, 5% মানুষ মনে করছেন না। বুনো ওল তৃণমূলের, বাঘা তেঁতুল শুভেন্দু। এবার ইউটিউবের পরিসংখ্যান 2 ঘন্টায় 13,000 মানুষ আজকে ভোট করেছেন, তার মধ্যে 90% মনে করছেন হ্যাঁ, বুনো ওল তৃণমূলের, বাঘা তেঁতুল শুভেন্দু, আর 10% মনে করছেন না। যদি মানুষের এই বিশ্বাস এবং তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনের বিশ্বাস এক হয়, তাহলে নিশ্চিত থাকতে পারেন আপনারা আগামী দিনে আরও কয়েকবার রাজভবন হোক অথবা যে কোনো রাজপথ, শুভেন্দু অধিকারীর জন্য এ রাজ্যের পুলিশের ব্যারিকেড আপনারা বারবার দেখতে পাবেন। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি, সঙ্গে তখন রিপাবলিক বাংলা। অনির্বাণের অগ্নিবাণ আজ এ পর্যন্ত, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।